সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডালরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, গাজীপুরে 16 জন আটক। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে চলতি মাসে দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারি মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী। গণহত্যার বিচার আগে করতে হবে, তারপর নির্বাচন সহ অন্য কাজ, বলছে জামায়াত। 27 বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপির বিপুল জয়লাভ। গাজীপুরের ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। এখন পর্যন্ত 16 জনকে আটক করা হয়েছে। হামলার প্রতিবাদে গাজীপুরে আজ বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক কমিটি। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। এদিকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আজ থেকে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে শনিবার উত্তাল হয়ে পড়ে গাজীপুর সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ডের ধীরাশ্রমের দক্ষিণ খান এলাকায় সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয়রা পাল্টা হামলা চালালে 18 জন আহত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি, পরিকল্পিতভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ মাইকে ডাকাতের গুজব ছড়িয়ে ছাত্র জনতার উপর হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন নেতারা। গাজীপুরের পুলিশ সুপার, সিএমপির কমিশনারদের অনতি বিলম্বে অপসারণ করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার দায়িত্ব পালন করবার ব্যর্থতার কারণে অতর্ক স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজকে পদত্যাগ করতে হবে। আমরা স্পষ্ট করে বলছি, গতকালকের হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাসী না। এই হামলার সকল দায় এই প্রশাসনের নিতে হবে এবং 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে আপনারা পদত্যাগ করবেন। এদিকে সন্ধ্যায় গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্বির হুসাইনকে গুলি করেছে দুর্বৃত্তরা। ডিসি কার্যালয়ের সামনে একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে লেগেছে। উত্তাল গাজীপুরে ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে গাজীপুরে ছাত্র জনতা ও সমন্বয়কদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হামলাকারীদের গ্রেপ্তার, আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ছাত্ররা। এই অবস্থায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। এদিকে গাজীপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের আটক করে। বিষয়টি শনিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন আইজিপি বাহারুল আলম। তিনি জানান, রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাত এবং নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। 6টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ উপলক্ষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, অযথা সময় ক্ষেপণ করে সরকারে থাকার ইচ্ছে তাদের নেই। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হবে।
সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে গঠিত ৬টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন শনিবার বিকেলে ওয়েবসাইটে দেওয়া হয়। এ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফিং এর আয়োজন করে। এতে কথা বলেন আইন উপদেষ্টা। জানান, মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রায় ২,০০০ পৃষ্ঠার এসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন। উপজেলা নির্বাহী অফিসার পরিচিত হবে উপজেলা কমিশনার হিসাবে। তারপরে পুলিশদের মানবাধিকার ট্রেনিং দেওয়ার কথা বলেছেন। কিছু সংস্কার এরই মধ্যে চলমান উল্লেখ করে মোটা দাগে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন আইন উপদেষ্টা। কারণ ওনারা সংবিধান সংশোধন সংক্রান্ত যেই সমস্ত প্রস্তাব দিয়েছেন, প্রত্যেকটা প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এটাকে গ্রহণ করা হবে কি হবে না সেই ডিসিশন নেওয়া হবে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় না বলে উল্লেখ করেন এই উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে। যে এই সংস্কারগুলা করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না। এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। জুলাই ঘোষণাপত্র নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এটি বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর বিশেষ ভূমিকা দরকার। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি নষ্ট এবং তাকে জঙ্গিদের নেতা প্রমাণ করতে $1 মিলিয়ন খরচ করা হচ্ছে, এমনটাই দাবি করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এই ষড়যন্ত্রের সাথে ভারতীয় গণমাধ্যম জড়িত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জিএম রাজীব হোসেনের দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণ অভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ২৪-এর বিপ্লবে পরাজিতরা ষড়যন্ত্র ও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিএনপি সরকারের গঠনমূলক সমালোচনা করলেও ডক্টর ইউনূসের প্রশাসনকে সহযোগিতা করে যাবে। কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উকি ঝুঁকি মারে সবসময়। এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। গণ অভ্যুত্থানে উৎখাত হওয়া সরকার ও তাদের দোসররা যাতে আর ফিরতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের গণহত্যার বিচার আগে নিশ্চিত করতে হবে, তারপর নির্বাচন সহ অন্য কাজ। দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শফিকুর রহমান বলেন, এই বিচার না হলে শহীদদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। যারা মানুষের কথা বলার স্বাধীনতা, মর্যাদার সঙ্গে চলার স্বাধীনতা এনে দিয়েছে, তাদের সঙ্গে বেইমানি করতে দেওয়া হবে না। সব খুনের বিচার করতে হবে, সব অপকর্মের বিচার চায় জনতা। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে ২৪-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিনি বাজার তদারকিতে বিশ্বাস করেন না। শীর্ষস্থানীয় একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, নিত্যপণ্য আমদানিতে শুল্ক প্রায় তুলে দেওয়া হয়েছে, লক্ষ্য রাখতে হবে পথে ঘাটে যেন চাঁদাবাজি না হয়। আহসান এইচ মনসুর জানান, সমীক্ষায় এসেছে মধ্যস্বত্বভোগীরা খুব বেশি লাভ করে না, পুরো বিষয়টি নির্ভর করে চাহিদা ও সরবরাহের ওপর। মূল্যস্ফীতি, অর্থ পাচার, ব্যাংক খাত সহ দেশের সার্বিক অর্থনীতি নিয়ে কথা বলেন আহসান এইচ মনসুর।
উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন সময় বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেছে, কিন্তু এতে তেমন কোনো সুফল মেলেনি। এবারে ভারতের বিধানসভা নির্বাচন প্রসঙ্গ। ২৭ বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। ১৯৯৮ সালে শেষবার দলটি সেখানকার মসনদে ছিল। ৭০ আসনের নির্বাচনে ৪৮টি আসন পেয়েছে বিজেপি। দলটির এই জয়ে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। মোদি ঝড়ে তছনছ কেজরিওয়ালের দিল্লির মসনদ। নিজ আসনে এবার হেরে গেলেন আম আদমি পার্টি এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। নয়াদিল্লির আসনে বিজেপির দুইবারের পার্লামেন্ট সদস্য পারভেশ ভার্মার কাছে তিনি পরাজিত হন। তাদের ভোটের ব্যবধান প্রায় ১২০০। হেরে যাওয়ার পর জনগণের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেন কেজরিওয়াল। বলেন, জনতার এই রায় তারা মাথা পেতে নিয়েছেন। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দনও জানান তিনি। দিল্লির মানুষের রায় অনুযায়ী তারা এখন গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন বলেও জানান কেজরিওয়াল। তবে মান রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। শেষ সময় পর্যন্ত রমেশ চৌধুরীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে তার। তবে কেজরির পথেই হেঁটেছেন সৌরভ ভরদ্বাজ ও সতেন্দ্র জৈন। হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরেছেন বিজেপির কাছে। এদিকে দিল্লির ভোটের ফলাফল দেখে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম প্রধান দুই শরিক কংগ্রেস এবং আপকে কটাক্ষ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আরও লড়ো নিজেদের মধ্যে। দিল্লির সবশেষ দুই বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি প্রায় ৫৩% ভোট পেয়ে জিতেছিল ৬২ আসনে। বিজেপি পেয়েছিল মাত্র ৮টি। কংগ্রেসকে ফিরতে হয়েছিল খালি হাতে। দিল্লির বিধানসভায় জিততে হলে কোনো দলকে ৩৬ আসনে জয় পেতে হয়। গত ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এগিয়েছিল বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে ৬০% বেশি যোগ্য ভোটার এবার ভোট দিয়েছেন। রাজধানী হিসেবে প্রতীকী গুরুত্বের কারণে দিল্লি জয় যে কোনো দলের জন্যই একটি মর্যাদার লড়াই। ফেডারেল শাসিত অঞ্চলটি ২০১৩ সাল থেকে পরিচালনা করছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ। জমে উঠেছে অমর একুশে বইমেলা। আজ সরকারি ছুটির দিন মেলা প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়, ফলে বেড়েছে বেচা বিক্রি। সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে প্রবেশ পথের চিত্র এটি। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় পাঠক দর্শনার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এতে বাড়তি মাত্রা যোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা। মেলায় পাঠকরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পছন্দের বই বেছে নেন। বই কেনার পাশাপাশি স্টলগুলোর কারুকাজে মুগ্ধ হন অনেকে। পরিবার পরিজনের সাথে মেলায় আসতে পেরে উচ্ছ্বসিত কিশোর কিশোরীরা। বই মেলায় এসে আমার খুবই ভালো লাগছে, কারণ এটা আমার প্রথমবার আসা। এর আগে কখনো আসা হয়নি, এবারে আসা হয়ে উঠলো। ভালোই লাগছে, নানান রকমের বই উঠলো। তারপর স্টলগুলো দেখতে অনেক সুন্দর। প্ল্যানিং করলাম যে বই মেলাটা ঘুরে দেখা যাক, যেহেতু এখানে আসছি পরীক্ষা দিতে, আর তেমনভাবে আসা হবে না, তো এই জন্য পরিবেশ ভালোই সুন্দর লাগতেছে। শুরু থেকেই ক্রেতা দর্শনার্থীর উপস্থিতিতে খুশি বিক্রেতারা। পাঠকদের বই কেনার আগ্রহ দেখে সন্তুষ্ট প্রকাশকরা। ক্রেতার সমাগম অনেক ভালো দেখেছি। গত বছর যে লোকজন আসছিল, এবছর তার তুলনায় আমি অলমোস্ট বলবো প্রায় দ্বিগুণ লোক আসছে এবার মেলা নিয়ে আমরা বরাবরই আশাবাদী অনেক। মেলায় খুবই ভালো বেচা কিনা হবে সামনে, যেহেতু মেলার আজকে ৮ম দিন। সামনের দিনগুলোতে অমর একুশে বই মেলায় পাঠক দর্শনার্থীর সমাগম আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। মেহেদি হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে বেলা ১২:৩০ পর্যন্ত চলে পরীক্ষা। এই বছর ১,০৫০টি আসনের বিপরীতে অংশ নেন ৪০,৯৭৩ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৯ জন। ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষার্থীদের সাথে আসেন অভিভাবকরাও।
ভর্তি ইচ্ছুরা কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় থাকেন অভিভাবকরা। উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটে তাদের। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে। সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। বাচ্চাদের অনেকেই হয়তো এই পরীক্ষাতে উত্তীর্ণ হবেন না, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে কোনোভাবেই তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। এই প্রস্তুতিটি তাকে সহযোগিতা করবে অপরাপর পরীক্ষাগুলোর জন্য। কেন্দ্র থেকে বের হয়ে প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। ম্যানেজমেন্ট লিখিতটা আমার কাছে একটু কঠিন লেগেছে, আরগুলো মোটামুটি ভালো ছিল। মার্কেটিং ম্যানেজমেন্ট এলাকা এমসিকিউ হয়েছে, কিন্তু রিটেন আবার হার্ড হয়েছে। ম্যানেজমেন্ট, মার্কেটিং আর অ্যাকাউন্টিং অনেক সহজ দিছে, কিন্তু ইংলিশটা আর কি একটু কঠিন লাগছে আমার কাছে। ম্যানেজমেন্ট, তারপর অ্যাকাউন্টিং, বাংলা, ইংলিশ এগুলা ভালোই আসছে। ঢাকা ছাড়াও দেশের বিভাগীয় শহরের 8টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। জমি অধিগ্রহণের 10 বছরেও হয়নি শরীয়তপুর আদালত ভবন নির্মাণ। এজলাস সংকটে ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম, ফলে বাড়ছে মামলা জট, ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। নথিপত্র আর আলমারি দিয়ে তৈরি দেয়াল, এর পাশে এজলাসে চলে বিচারিক কার্যক্রম। কিছু নথির জায়গা হয়েছে টেবিলের নিচে ও মেঝেতে। এমন চিত্র শরীয়তপুরের সিনিয়র সহকারী জজ আদালত নড়িয়ার। একটি কক্ষে চলছে এজলাস, সেরেস্তা, কম্পিউটার অপারেটর, রেজিস্ট্রার সহ সবার কার্যক্রম। আইনজীবী আর বিচার প্রার্থীদের গাদাগাদি ও হট্টগোলের মধ্যেই চলে বিচার। জেলা ও দায়রা জজ আদালতের বাইরে 3টি শেড ভবন ও ডিসি অফিসের 2টি কক্ষে চলছে নারী শিশু আদালত সহ অন্যান্য বিচারিক কাজ। ছোট একটি কক্ষে কাজ করেন নাজির শাখার 18 জন। নেজারাত বিভাগ, এখানে আমাদের 18 জন কর্মকর্তা আছে, 100 স্কোয়ার ফিট রুম। এখানে আমাদের খুব কষ্ট হচ্ছে বসার জন্য। কেউ বাইরে যায় দাঁড়ায়, কেউ কাজ করে, আবার তার কাজ শেষ হলে বাইরে যায় দাঁড়াতে হয়। যারা বিচারক প্রার্থী তারা আসলে তারা দেখা যায় এই একই রুমের ভিতরে জটলা করে, কারণ দাঁড়ানোর কোনো জায়গা নাই। এই রুমের ভিতরেই তারা দাঁড়াইয়া দেখা যায় যে অনেক বিচার কার্যের অনেক বিভিন্ন সৃষ্টি হয়, এবং আমাদের সেরেস্তায় বসার মতো স্টাফের জায়গা নাই। জমি অ্যাকোয়ার হইলেও টাকা বরাদ্দ না হওয়ার ফলে আমাদের চিফ জুডিশিয়াল ভবন এখনো শুরু হয় নাই, যার ফলে আমাদের বিচারকরা বিচার কাজে ভালো পরিবেশ না পেয়ে বিচার আসলে মূলত বিলম্বিত হচ্ছে। পুরাতন জজ আদালত ভবনের দৈনদশা, বিচারকদের ভাগাভাগি করতে হচ্ছে এজলাস, এতে বিলম্ব হচ্ছে বিচারিক কার্যক্রম। নারী শিশু একটা সিনিয়র কোর্ট ওই 3 শেডে গিয়ে বসে, আমাদের আরো 6 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহকারী জজ ওই 3 শেডে কাজ করতেছেন, এবং তারা ম্যাক্সিমামে এজলাস শেয়ার করেন, যার কোনো বিচারে বিঘ্ন ঘটে। আর আমাদের জসিম ম্যাজিস্ট্রেসি মিল্লা প্রায় 160 জন কর্মচারী, ম্যাক্সিমামে রুমে বসতে সমস্যা, গাদাগাদি করে বসতে হয়, কাজের সমস্যা হয়, নথি রাখতে সমস্যা, যার কারণে নথি খুঁজে পেতে সমস্যা হয়, এবং বিচার কাজে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জমি অধিগ্রহণ, ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট সম্পন্ন হলেও নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। কিন্তু কেন? সিজিএম কোর্ট নির্মাণ কাজের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, আমরা সয়েল টেস্ট করছি, ডিজিটাল সার্ভে করছি। এখন প্রকল্প অনুমোদন হইলে আমরা এই কাজটা শুরু করতে পারি, এবং এই কাজ শেষ হইলে সিজিএম এর বা সকল স্টাফ ওই বিল্ডিং এর শিফট হলে অফিসের যে এখন স্পেসের সমস্যা হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। ভবন নির্মাণ হলে কেটে যাবে মামলা জট, কমবে বিচার প্রার্থীদের ভোগান্তি, বলছেন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তা কক্ষ। বিশিষ্ট স্থপতি বুয়েটের সাবেক অধ্যাপক মীর মোবাশ্বের আলী আর নেই। আজ দুপুর 12:15টায় ঢাকায় তার জীবনাবসান হয়। মোবাশ্বের আলীর বয়স হয়েছিল 84 বছর। বাদাসর বকশিবাজারে তার জানাজা হয়। বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। স্থপতি মোবাশ্বের আলীর ছেলে ইস্কান্দার মীর মারুফ, পুত্রবধূ উজমা চৌধুরী, 2 নাতনি, 1 নাতিসহ অনেক গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। 1941 সালে জন্ম নেওয়া মীর মোবাশ্বের আলী 1958 সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। 1962তে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন, হন একই বিভাগের শিক্ষক। 1963 সালে স্থাপত্য শিক্ষার জন্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডায় যান মোবাশ্বের আলী। 1966 সালে দেশে ফিরে বুয়েটে শিক্ষকতা শুরু করেন এবং 2006 সাল পর্যন্ত টানা তিনি সেখানে শিক্ষকতা করেন। এর আগে 1974 থেকে 76 সাল পর্যন্ত 2 বছর ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসল আপন টাইন বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক মোবাশ্বের আলী বুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান এবং অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন।
3 বিদেশি অধ্যাপকের সহায়তায় যে 6 জন দেশি স্থপতি এদেশের স্থাপত্য শিক্ষার সূচনা করেন তিনি ছিলেন তাদের একজন। অধ্যাপক মীর মোবাশ্বের আলী সমতটে সংসদ, বাংলাদেশের স্থাপত্য সংস্কৃতি, লুইকান ও সংসদ ভবন নামে গুরুত্বপূর্ণ বইটি লিখেছেন। এতে দেশের সমৃদ্ধ স্থাপত্য শিল্পের বিভিন্ন দিক ফুটে উঠেছে। এটি বাংলাদেশের স্থাপত্য ও সংস্কৃতির উপর একটি মৌলিক গ্রন্থ হিসেবে সমাদৃত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদী। 2 দিনের সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ভারতের পররাষ্ট্র সচিব জানান, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের 3 সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, যা 2 দেশের সুসম্পর্কের প্রতিফলন। এই সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা USAID এর কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে আদালত। স্থানীয় সময় শুক্রবার কর্মীদের ছুটি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে ওয়াশিংটন আদালতের বিচারক কার্ল নিকোলস এই স্থগিতাদেশ দেন। এই আদেশ 14 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে 2200 কর্মী আবারও কাজে ফিরতে পারবে। এছাড়া এরই মধ্যে ছুটিতে থাকা 500 কর্মীকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন বিচারক। 20 জানুয়ারি শপথ গ্রহণের কয়েক ঘন্টা পরে বিদেশি সাহায্য স্থগিতের নির্দেশ দেন ট্রাম্প। এর মধ্যে অন্যতম ছিল USAID। BPL এর একাদশ আসর শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের। ICC চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ক্রিকেটাররা মিরপুরে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছেন আজ। 12 ফেব্রুয়ারি পর্যন্ত অনুশীলন করবে দলটি। নেতৃত্বে থাকবেন হেড কোচ ফিল সিমন্স। 13 ফেব্রুয়ারি বাংলাদেশ দল যাবে পাকিস্তানে, সেখানে 2 দিন অনুশীলন করবেন মুশফিক রিয়াদরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা রয়েছে গ্রুপ বিতে, সঙ্গী হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামী 19 ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। বিরোধের মুখে স্থগিত করা হয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম। কয়েকটি বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথা বলছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। কেবল পরিচালক বা কাউন্সিলের সংখ্যা পরিবর্তন নয়, তাদের চোখে ক্রিকেটের উন্নয়নে পরিকল্পনা হতে হবে বড় পরিসরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেয়ার 4 মাসের মাথায় সংশোধিত গঠনতন্ত্র তৈরি করে ফেলে বোর্ড। তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই এর কিছু ধারা নিয়ে হইচইয়ের প্রেক্ষিতে আপাতত স্থগিত করা হয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটির কাজ। অবশ্য শিগগিরই এই নিয়ে নতুন করে কাজ শুরু করবে বিসিবি। তার আগেই বিতর্কিত বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রায় 4 যুগ দেশের ক্রিকেটের সাথে কাজ করা আহমেদ সাজ্জাদুল আলম ববির মতে, দেশের ক্রিকেটের প্রকৃত উন্নয়নের স্বার্থেই ক্লাব পরিচালকদের দাবি মানা জরুরি। আমি যেটা ক্লিয়ারলি এভিডেন্ট আমার কাছে, যে এখানে কারো কারো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য একটা হীন প্রচেষ্টা, যারা ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে, আমি তাদেরই সাইজ করে দিব। ডিস্ট্রিক্টটা কেন পারছে না? বিকজ এখানে তাদের ফিনান্সিয়াল রিসোর্সেস নেই, এই সক্ষমতাটা হয়নি। এটা 2টা কাউন্সিলর বাড়িয়ে দিলাম, 3টা ডাইরেক্টর বাড়িয়ে দিলাম, তাতে যে সক্ষমতা বেড়ে যাবে তা না। পরিচালকের সংখ্যা পরিবর্তন নিয়ে না ভেবে বরং কাউন্সিলরদের মনোভাব বোঝা জরুরি বলে মনে করেন সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট। এখন যে 26 জন ডিরেক্টর আছে, তো 26 জনের জায়গায় যদি 126 জন ডিরেক্টর করেন, সেখানেও কিন্তু কোনো যায় আসে না। আবার আপনি যদি 6 জনও করেন, তাতেও কোনো ইয়ে হবে না। কিন্তু দিন শেষে আপনি কোন মানুষগুলোকে নিয়ে আসছেন, যারা কিনা নিবেদিত প্রাণ কিনা, স্পোর্টস লাভার কিনা, এবং ক্রিয়েটিভ কিনা, খেলাকে বোঝে না বোঝে, এবং আপনি গঠনতন্ত্রটাকে এমনভাবে বানাতে হবে যে এখানে কিনা শুধুমাত্র টাকা খরচ করলে যেন মানুষ আসতে না পারে। ক্লাবের হয়ে বিসিবির কাউন্সিলর পদ পেতে ও ধরে রাখতে বিভিন্ন সময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। কাউন্সিলরের সংখ্যা আবার কমানো হলে ঘরোয়া ক্রিকেটে পাতানো ম্যাচ বাড়ার শঙ্কা করছেন বিসিবির সাবেকেই পরিচালক। সবাইকে যখন কাউন্সিলরশিপ দিয়ে দেওয়া হলো, সেই সংখ্যাটা কিন্তু বলতে গেলে প্রায় নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ, ওই জিনিসটা আর থাকবে না। সেইখানে যদি আবার 30টা করে নিয়ে আসে, নিশ্চয়ই এখানে লিমিটেশন করতে হবে যে কাউন্সিলর কোথায় কী হবে।
সেই পাতানো খেলার সুযোগটা কিন্তু আবারও আমরা করে দিচ্ছি। দেশের তৃণমূল পর্যায়ে ক্রিকেটের বিকাশের লক্ষ্য থাকলে ভোটের হিসেব নিয়ে নয়, বরং অবকাঠামো বাড়ানোর দিকেই মনোযোগী হতে বলছেন বিশেষজ্ঞরা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, গাজীপুরে 16 জন আটক। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে চলতি মাসে দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা। গণহত্যার বিচার আগে করতে হবে, তারপর নির্বাচন সহ অন্য কাজ, বলছে জামায়াত। 27 বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপির বিপুল জয়লাভ। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।